অমৃতা এবং আদিত্যা একে অপরকে অনেক ভালোবাসত আর পরিবারের সম্মতিতে তাদের বিয়েটাও ঠিক হয়ে যায়। তারা দুজনেই তো নতুন জীবনের স্বপ্ন দেখছিল, কিন্তু অমৃতার মা বাবার আকস্মিক মৃত্যু তাদের সেই সব স্বপ্ন যেন ভেঙে চুরে দেয়। অমৃতার মাথার উপর এসে পড়ে পরিবার এবং বাবার কোম্পানির কোটি কোটি টাকা ঋণের বোঝা। যেই মেয়েটা ব্যবসার বিয়েও বোঝে না, সে কি পারবে বাবার এই ঋণগ্রস্ত কোম্পানিটাকে বাঁচাতে? তাছাড়া এই সকল দায়িত্ব পালন করতে গিয়ে অমৃতা কি শেষ পর্যন্ত তার ভালোবাসার মানুষটিকেও হারিয়ে ফেলবে? তাদের বিয়ের স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? কি হবে তাদের এই সম্পর্কের ভবিষ্যৎ? সেটাই দেখবো আজকের গল্প সাংমারমারে। শুরুতেই আমাদেরকে 1998 সালের ভারতের আগ্রার দৃশ্য দেখানো হয়, যেখানে মার্কান নামের এক বড় ব্যবসায়ী অমৃতা গোয়েলের সাথে দেখা করতে যায়। অমৃতার একটা বিল্ডার্স কোম্পানি রয়েছে, তো মার্কান তাকে জিজ্ঞেস করে সে কতদিনে প্রজেক্ট ডিটেলস রেডি করতে পারবে। তার তো মনে হয় না সে পারবে, কিন্তু অমৃতা বলে সে 7 দিনেই সেটা করে দেখাবে। যদিও সে বিজনেসে নতুন এসেছে, কিন্তু সে খুব শীঘ্রই সবকিছু শিখে নিবে। এরপরই আমাদেরকে বর্তমানে দৃশ্য দেখানো হয়, যেখানে অমৃতাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাচিভার অফ দ্য ইয়ারের পুরস্কার দেয়া হয়, কারণ সে তার কোম্পানি গোয়েল অ্যান্ড গোয়েল কনস্ট্রাকশনকে অনেক বড় করেছে তার কষ্ট এবং মেধা দিয়ে। এখানে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, সেই সময় তার কোম্পানি সম্পর্কে কিছু কমেন্ট করা হয়। একজন অমৃতাকে বলে সে মেয়ে হয়ে এসব করতে পেরেছে কারণ সে মেয়ে হওয়ার সুযোগ নিয়েছে, না হলে কি এসব করা সম্ভব নাকি? তখন অমৃতা সেই কমেন্টের প্রত্যুত্তরে বলে এসব নেগেটিভ কমেন্ট এবং নেগেটিভ মানসিকতাই তাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। ইন্টারভিউয়ার তাকে বলে পুরুষরা কি সত্যিই নারীদেরকে এগিয়ে যেতে বাধা দেয়? অমৃতা বলে না, সব পুরুষ দেয় না, কিছু পুরুষ তাদেরকে সাপোর্টও করে। আর সে এমন একজনকে চেনে যে সব সময় তাকে সাপোর্ট করেছে, সব সময় তার পাশে থেকেছে। অমৃতা বলতে থাকে তার লড়াইয়ে কেউ যদি তার পাশে থাকার চেষ্টা করেছে তাহলে সে তার সাথেও লড়াই করেছে, আর সে মানুষটা কখনো তাকে আটকায়নি, তাকে সব সময় ভালোবেসেছে, চুপচাপ তার সব কথা শুনেছে, নিজের কোনো অ্যাডভাইসই তার উপর চাপিয়ে দেয়নি। সে যা বলেছে তাই তাকে করতে দিয়েছে, তাকে কোনো কিছুতেই বাধা দেয়নি। তো সেই মানুষটাকে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপরে আমাদেরকে আবারও অতীতের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি আদিত্যাকে, যে অমৃতার বলা সেই ব্যক্তি। আদিত্যা হলো অমৃতার ছোটবেলাকার বন্ধু, সে একজন ডাক্তার। একদিন অমৃতার কাজিনের অনেক জ্বর হয়, আর সেই সময়ই আদিত্যা সেখানে আসে। কথায় কথায় দেখা যায় অমৃতা আদিত্যাকে বলে সে যদি সত্যিই খুব সাহসী হয় তাহলে কাল হোলির দিন তাকে রং লাগিয়ে দেখাক, যা সত্ত্বে আদিত্য রাজি হয়ে যায়। কিন্তু অমৃতার চাচি রিঙ্কুর একটা জিনিস মোটেও ভালো লাগে না। আসলে অমৃতার মা তাকে আদিত্যের সাথে একই ঘরে রেখে চলে এসেছিল, এই ব্যাপারটাই তার পছন্দ হয় না, কারণ আদিত্য এবং অমৃতা এখন প্রাপ্তবয়স্ক। কিন্তু অমৃতার মা বাসুদার মতে তারা দুজন ছোটবেলাকার বন্ধু, তাই তাদেরকে নিয়ে সন্দেহ করার কিছুই নেই, তাদের মধ্যে এমন কিছুই হবে না। এদিকে অমৃতার বাবা এবং চাচা মিলে অমৃতার বাবার নতুন প্রজেক্টের ডিসপ্লে দেখছিল। অমৃতার বাবা নীরাজ তার সব পুঁজি সেই প্রজেক্টে লাগিয়ে দিয়েছে, অনেক কষ্ট করেছে সে এর জন্য। তার ভাই তখন এসব দেখে বলতে থাকে এত বড় রিস্ক নেওয়া কি ঠিক হয়েছে? নীরাজ জানায় রিস্ক না নিলে কোনো কিছুই পাওয়া যায় না। তখনই অমৃতা সেখানে কিছু ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে আসে, যেগুলো সে নিজ হাতে করেছিল, আর তার বাবা চাচার সেগুলো খুবই পছন্দ হয়। তারা তো তার অনেক প্রশংসা করতে থাকে। এরপরই দেখতে দেখতে হোলির অনুষ্ঠান শুরু হয়ে যায়। আদিত্যাও সেখানে চলে আসে, আর অমৃতার দেয়া শর্ত পালন করার জন্য সে অমৃতাকে রং লাগাতে চায়, তাই সে অমৃতার পিছু পিছু চলে যায়। অমৃতাও আদিত্যার হাত থেকে বাঁচার জন্য সোজা চলে যায় ছাদে, কিন্তু সিঁড়ির উপর তার ওড়না পড়ে গেলে সেটা আবার আদিত্যা নিয়ে নেয়। তবে সেটা পরে অমৃতার ভাই তার থেকে নিয়ে অমৃতাকে ফেরত দিতে যায়। তবে যাওয়ার সময় রিঙ্কু তাদেরকে জিজ্ঞেস করে সে কেন অমৃতার ওড়না নিয়ে হাঁটছে। তখন বাচ্চা ছেলেটা বলে সে তো অমৃতাকে আদিত্যার হাত থেকে বাঁচাচ্ছে। এই কথা শুনেই তো রিঙ্কু এবং অমৃতার মা বাসুদা কিছুটা অবাকই হয়, তাই বাসুদা অমৃতাকে খুঁজতে থাকে। এবার তার মনের মধ্যেও সন্দেহ ঢুকে যায়। অপরদিকে অমৃতাকে দেখা যায় সে ছাদে গিয়ে বসে থাকলে আদিত্য অন্য একটা বাড়ির ছাদ থেকে অমৃতার কাছে আসে তাকে রং লাগাতে, কিন্তু তখনই সেখানে বাসুদা চলে আসে আর তাদেরকে একসাথে কাছাকাছি দেখে ফেলে। বর্তমানে অমৃতা ইন্টারভিউ শেষ করে একটা পার্কে যায়, যেখানে আদিত্যা তার জন্য অপেক্ষা করছিল। আদিত্য আর অমৃতা একসাথে থাকার 25 বছর হয়ে গেছে। না, তারা এখনো বিয়ে করেনি, কিন্তু আদিত্য এতগুলো বছর অমৃতার পাশে থেকেছে, তাই অমৃতা তার ইন্ডাস্ট্রিয়াল অ্যাচিভার অফ দ্য ইয়ারের পুরস্কারটা আদিত্যাকেই দেয়, কারণ আদিত্যার জন্যই সে এত দূর আসতে পেরেছে, তাই সে তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। এরপরে অমৃতা বাড়ি ফিরে যাওয়ার সময় তাদের পুরাতন বাড়িটার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে।
যেখানে তার এবং তার বাবার হাজারো স্মৃতি আছে। আসলে কোনো কারণে এখন তারা সেই বাড়িতে থাকে না, আর তারা কেনই বাড়িতে আর থাকে না সেটা তো আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। এরপরই সে বাড়ি ফিরে আলমারিতে কাপড় রাখতে গিয়ে তার মায়ের বিয়ের ওড়নাটা খুঁজে পায়, যেটা পরে বিয়ের কনে সাজার তার খুব ইচ্ছে ছিল, কিন্তু যার ভাগ্যে যা লেখা আছে কি আর করার। সে ওড়নাটা এখনো পরতে পারেনি, কারণ সে এখনো বিয়ে করেনি। এখান থেকে দৃশ্য চলে যায় আবারও অতীতে। দেখা যায় যখন বাসুদা অমৃতা এবং আদিত্যকে একসাথে দেখে ফেলে, তখনই তো অমৃতা আদিত্যের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, কারণ সে অনেক ভয় পায় যদি বাসুদা তাকে ভুল বোঝে। তাই সে বাসুদাকে এড়িয়ে যায়। কিন্তু বাসুদা অমৃতাকে বলে সে তাকে কখনো লুকাতে শেখায়নি, তাহলে আজ কেন সে আদিত্যের পেছনে নিজেকে লুকানোর চেষ্টা করছে? সে যদি ভুল কিছু না করে তাহলে সে লুকাবে কেন? আর তাছাড়া তাদেরও আদিত্যকে খুব পছন্দ, তাই কাল তারা আদিত্যের মার সাথে কথা বলবে। এই কথা শুনে তো অমৃতাও অনেক খুশি হয়ে যায়, কারণ তারা ছোটবেলার বন্ধু হলেও একে অপরকে অনেক পছন্দ করত। তারা একে অপরকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু পরিবার কি ভাববে সেজন্য তারা সবার কাছ থেকে ব্যাপারটা লুকানোর চেষ্টা করে। কিন্তু এখন তো তার মাও রাজি, তাই সে খুব খুশি হয়। বিকেলবেলা দেখা যায় বাসুদা অমৃতাকে আদিত্যদের বাড়িতে পাঠায়। সকালের ঘটনার জন্য আদিত্যার মন অনেক খারাপ ছিল, কিন্তু অমৃতাকে দেখে সে অনেক খুশি হয়। আর অমৃতা যেহেতু ইন্টেরিয়ার ডিজাইনার, তাই আদিত্যর মা বানু দেবীর কথায় সে বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন করছিল। এই জন্য আদিত্য তাকে তার রুমে নিয়ে যায়, যাতে সে অমৃতার সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারে। এদিকে অমৃতার মা আদিত্যর বাড়িতে সম্বন্ধে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু অমৃতার বাবা নীরাজ তো অফিসের কাজে ব্যস্ত ছিল, তাই বাসুদা তাকে কল করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে। নীরাজও তখন তার ক্লায়েন্টদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। সে সময় মিস্টার মার্কান সেখানে আসে আর জিজ্ঞেস করে তারা কবে তাদের টাকা ফেরত পাবে, কারণ নীরাজের ড্রিম প্রজেক্টকে করার জন্য সরকার এখনো অনুমতি দেয়নি, তাই কাজ বন্ধ রয়েছে আর সব ইনভেস্টরদের টাকাও আটকে আছে। নীরাজ তখন মার্কানকে বলে খুব শীঘ্রই সরকার তাকে কাজ করার অনুমতি দিয়ে দিবে, তাছাড়া তাদের টাকা তার কাছে সেফ আছে, তাই সে তাদের কাছে হাত জোর করে সময় চাইছে। মার্কান তখন তাকে 7 দিনের সময় দেয়। এরপরে নীরাজ বাড়ি ফিরে দেখে বাসুদা আদিত্যদের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু এরই মাঝে সে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায়। নীরাজ তখন বাসুদাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, আর আদিত্যাও বাসুদার চিকিৎসা শুরু করে, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হওয়াতে তাকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। অমৃতার চোখের সামনে এভাবে তার মা মারা গেলে সে প্রচন্ড ভেঙে পড়ে আর বাইরে গিয়ে বসে থাকে। তখন আদিত্যা তার পাশে বসে আর তার কাছে ক্ষমা চায়, কারণ সে তার মাকে বাঁচাতে পারেনি। এরপরে সে বাড়ি ফিরে এলে আদিত্যাকে তার মা বাসুদার লাশ নিয়ে এসেছে কিনা এটা জিজ্ঞেস করে। আদিত্যা জানায় কাল সকালেই হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে। তখন তার মা বলে অমৃতাকে এখন সবকিছু সামলাতে হবে, তার ছোট ছোট ভাই বোনকে দেখতে হবে। আদিত্যা বলতে থাকে অমৃতাকে এক রাতেই পরিবারের মা হয়ে যাবে? সে নিজেও মাকে হারিয়েছে, আর তার বয়সই বা কি যে সে সবকিছু একা সামলে নিবে? এদিকে অমৃতাকে তার বাড়ির কাজের মেয়ে জিজ্ঞেস করে কাল অতিথিরা আসবে, পুরোহিত আসবে, তাই তার কি কি করতে হবে আর কিভাবে করতে হবে। কিন্তু অমৃতা তো কিছুই জানে না, কারণ সে মাকে হারিয়ে একেবারে অচল হয়ে গেছে। তাই সে তার মাকে কল্পনা করে খুব কান্না করতে থাকে। দৃশ্য চলে যায় পরদিন। বাসুদার লাশ বাড়িতে আনা হয়। অমৃতা তখন চুপচাপ তার মার মলিন চেহারার দিকে তাকিয়ে থাকে, আর তার বাকি 3 ভাই বোন এখনো এতটাই ছোট যে তারা বুঝতেই পারছিল না তারা কি হারিয়ে ফেলেছে। তখন অমৃতার চাচি রিঙ্কু সেখানে আসে আর কিছুক্ষণ শোক পালন করে আদিত্যার মা বানু দেবীকে বলে সে তার ছেলে মেয়েদেরকে নিয়ে আসেনি, কারণ তার ছেলের পরীক্ষা আছে সামনের মাসে, আর মেয়ে এখানে এসে কান্না করবে তাই আনেনি। বানু দেবী তখন তাকে জিজ্ঞেস করে সে কেন এত দেরি করে এসেছে, কারণ সে অমৃতাদের কাছের মানুষ, তার তো আগে আসা উচিত ছিল। রিঙ্কু তখন জানায় তার স্বামী তো রাতে হাসপাতালে ছিল, এরপর সে সকালে গিয়ে তাকে নিয়ে এসেছে। আর তাছাড়া অমৃতার ফুপু তো এখনো আসেইনি। লন্ডনের ইমার্জেন্সি ফ্লাইট টিকিটের দাম নাকি অনেক বেশি ছিল, তাই সে পরের ফ্লাইটে আসছে। এই সব কিছু শুনে অমৃতা খুব বিরক্ত হয়ে উপরের ঘরে চলে যায় আর গিয়ে দেখে তার 2 বছর বয়সী ছোট্ট বোন চারু না খেয়ে কান্না করছে। সবাই চেষ্টা করলেও কেউ তাকে শান্ত করতে পারছে না। সে তখন চারুকে শান্ত করতে যায়, কিন্তু সেই সময় তার মাসি কান্তা আসে, আর কান্তাকে দেখে সে অনেক খুশি হয়, কিন্তু একই সাথে কান্নাও করতে থাকে। কান্তা তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে সে চারুর খেয়াল রাখছে, তাকে থাকার জন্য একটা রুমও দেওয়া হয়। তখনই রিঙ্কু এসে আচ্ছা মতো চেঁচামেচি শুরু করে দেয়, কারণ সে যেই রুমে থাকতো সেখানে এসি আছে, কিন্তু এখন তার সেই রুম কান্তাকে দিয়ে দেওয়া হয়েছে। এভাবে তো তার ঘুম আসবে না, এই বলে সে চেঁচামেচি করতে থাকে, যে জন্য অমৃতা খুবই বিরক্ত হয়ে যায় আর কান্তাকে তার রুমে থাকার ব্যবস্থা করে দেয় আর রিঙ্কুকে সেই রুমটা ছেড়ে দেয়। এত কিছুর পর অমৃতা খুব ভালো করেই বুঝে যায় যে শোক শুধুমাত্র তাদের,
কারণ তারা মা হারিয়েছে। তাই সে তার বাবাকে গিয়ে বলে মায়ের তাড়াতাড়ি অন্তিম সংস্কার করে ফেলতে, কারণ শোক শুধুমাত্র তাদের, বাকিরা তো দায়িত্ব পালন করতে এসেছে। এই বলে সে তার ভাই বোনদেরকে খাইয়ে দেয় আর তাদের সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বলে এখন তাদের মা তাদের মাঝে নেই, তাই তাদেরকে স্ট্রং থাকতে হবে আর নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে। এরপর সবাই তার মায়ের লাশ নিয়ে যায় অন্তিম সংস্কারের জন্য, কিন্তু চারু খাবার খেলেও কান্না করে যাচ্ছিল। তাই অমৃতা চারুকে নিয়ে মায়ের ঘরে গিয়ে তার মায়ের একটা ওড়না গায়ে জড়িয়ে চারুর থেকে মায়ের অভাব দূর করার চেষ্টা করে। দৃশ্য চলে যায় পরদিন। নীরাজের অ্যাকাউন্টেন্ট এসে জানায় তারা যে লোনের জন্য অ্যাপ্লাই করেছিল সেগুলো রিজেক্ট হয়ে গেছে। এই কথা শুনে তো নীরাজ বেশ চিন্তায় পড়ে যায়। এভাবে দেখতে দেখতে 13 দিন কেটে যায়। শ্রাদ্ধের দিন সকালবেলা আদিত্যাকে তার মা বলে যে এই কয়দিন অমৃতা একা হাতে সবকিছু সামলেছে, এখন আদিত্যাকেও অমৃতার খেয়াল রাখতে হবে। অমৃতা এখন তার মায়ের মতো ঘরের সব কাজ করে, কখন কি করতে হবে না করতে হবে এই কয়দিনে সে সব শিখে গেছে। তাই তার বান্ধবী শ্রেয়া তার কাজগুলো রিঙ্কুর উপর চাপিয়ে দেয় আর অমৃতাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে অমৃতাকে জানায় তাদের 1 মাস পর এক্সাম শুরু হবে, তাই ফর্ম ফিল আপ করতে হবে, ছবি তোলার জন্য বাজারে যেতে হবে। কিন্তু অমৃতা কাজ এবং তার ভাই বোনদেরকে একা ফেলে কোনোভাবেই যেতে পারবে না জানায়। শ্রেয়া তখন তার ভাই বোনদের নিয়েই বাজারে যায়, যেখানে অমৃতা আদিত্যাকে দেখে বুঝতে পারে শ্রেয়া ইচ্ছে করেই তাকে এখানে নিয়ে এসেছে যাতে করে তার আদিত্যার সাথে দেখা হয়। অপরদিকে দেখা যায় নীরাজ অফিসে গেলে আবার তার ক্লায়েন্ট এবং ইনভেস্টররা আসে। নীরাজ ইনভেস্টর মার্কানকে বলে ব্যাংক খুব শীঘ্রই তার লোন অ্যাপ্রুভ করবে, তাই তারা যেন তাকে আরো কিছুদিন সময় দেয়। কিন্তু মার্কান বলে সরকার তাকে প্রজেক্ট শুরু করার অনুমতি দেয়নি আর তার কাছে ক্যাশ লিকুইডিটিও নেই, তাই তারা কি জন্য অপেক্ষা করবে। মার্কান আরো বলে উপরিমহলে তার আসা যাওয়া আছে আর সে শুনেছে সরকার তার এই ড্রিম প্রজেক্ট অ্যাপ্রুভ করবে না, হয়তো সে প্রশাসনের লোকদেরকে খুশি করতে পারেনি এই জন্য। এই কথায় নীরাজ বলে সে কখনো ঘুষ খায় না আর দেয়ও না। আসলে মার্কান এখানে ঘুষের কথাই বলছিল, তাই নীরাজ বলতে থাকে সে অন্যায়ভাবে কোনো কাজ করে না। মার্কান তখন বলে ব্যাংক অ্যাকাউন্টেন্টকে ম্যানিপুলেট করা কি অন্যায় নয়? তাছাড়া তার লাভ তো দূরের কথা, যে টাকা ইনভেস্ট করেছে সে সবগুলো ফেরত পাবে কিনা সেটারও সন্দেহ আছে। মার্কান নীরাজের ব্যক্তিগত জীবনের সমস্যার কথা ভেবে আরো 1 সপ্তাহ সময় দেয় তাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য। ইনভেস্টররা চলে যাওয়ার আগে নীরাজকে অনেক কথা শোনায় আর হুমকিও দেয় ঠিক সময় তাদের টাকা ফেরত দেওয়ার জন্য। এসব নিয়ে নীরাজ অনেক টেনশনে পড়ে যায়। এদিকে আদিত্য অমৃতার ভাই বোনদেরকে নিয়ে স্ট্রিট ফুড খায়, তাদের মন ভালো করার চেষ্টা করে। কিন্তু অমৃতা তা খেতে চায় না, কারণ সে তার মায়ের সাথে একসাথে এই খাবার খেত, কিন্তু এখন তার মা নেই, তাই সে তার মাকে ছাড়া এই খাবার খেতে পারবে না। অমৃতাকে আবারও মন খারাপ করতে দেখে আদিত্য তাকে একটা ফার্নিচার শপে নিয়ে যায় তার বাড়ির ইন্টেরিয়ারের জন্য। কিন্তু অমৃতা বলে তার এখন ভালো লাগছে না, সে পরে কোনো একদিন এসব করবে। এই বলেই সে চলে যেতে লাগে। তখনই আদিত্য তার হাত ধরে তাকে সান্ত্বনা দিয়ে বলে তাদের জীবন কখনো কারো মৃত্যুর জন্য থেমে থাকে না। এই বলেই সে অমৃতাকে ফার্নিচার পছন্দ করতে বলে। অমৃতাও তখন বেশ কিছু ফার্নিচার পছন্দ করে আর এতদিন পর সে কিছুটা স্বস্তি পায়, যে জন্য তার মনটাও হালকা হয়। তাই সে আদিত্যকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে যায়। সে তার ভাই বোনকে তাদের রাস্তায় খাবার খাওয়ার কথা বলতে নিষেধ করে, কিন্তু তার অবুঝ বোন তো বাড়ি ফিরেই তার চাচিকে সব বলে দেয়। চাচি তখন অমৃতাকে অনেক কথা শোনাতে লাগে, কারণ তার মা মরার 13 দিন তারা শুধু নিরামিষ খাবার খাবে। তখন অমৃতার মাসি বলে আজ 13 দিন পার হয়ে গেছে, তাই সমস্যা নেই, তারা আমিষ খেতে পারবে। এরপর একে একে অমৃতার চাচি এবং মাসি বাড়ি ফিরে যায়। তখন গেটের বাইরে কিছু লোক চেঁচামেচি করতে থাকে। অমৃতা তো কিছুই বুঝতে পারছিল না যে তারা কারা আর কেন এমন করছে, তাই সে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে। গার্ড জানায় এরা সবাই কোম্পানির ওয়ার্কার্স যারা তার বাবাকে খুঁজতে এসেছে। গার্ড বলে সে সব সামলে নিবে। এই বলেই সে অমৃতাকে ঘরে পাঠিয়ে দেয়। অমৃতা ঘরে গিয়ে তার বাবা নীরাজকে কল করে সবকিছু খুলে বলে। নীরাজ তখন তাকে ঘর থেকে বের হতে বারণ করে। কিছুক্ষণের মধ্যেই নীরাজের গাড়ি বাড়ির সামনে চলে আসে। ওয়ার্কাররা তখন তার গাড়ি ধরে। নীরাজের ড্রাইভার আলোকী তখন গাড়ি থেকে বের হয়ে যায় আর বলে নীরাজ গাড়িতে নেই, সে অফিসে। এই কথা শুনে ওয়ার্কাররা নীরাজের অফিসের দিকে রওনা দেয়। দূর থেকে অমৃতা সবকিছু দেখছিল। সে খেয়াল করে নীরাজ বাড়ির পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেছে। এটা দেখে সে কিছুটা অবাকই হয়, কারণ তার বাবা নিজের বাড়িতে চোরের মতো প্রবেশ করছে। তাই সে নীরাজকে বাইরের লোকগুলোর কথা জিজ্ঞেস করে। নীরাজ জানায় এসব কিছু না, তারা কেউ না, আর তাকে এসব নিয়ে ভাবতে হবে না। অমৃতা নীরাজের হাবভাব দেখে বুঝতে পারে সে তার থেকে কিছু একটা গোপন করছে। তাই সে নীরাজকে জিজ্ঞেস করে সে তার থেকে কি গোপন করছে, সে কি কোনো সমস্যায় আছে। কিন্তু নীরাজ তাকে তার প্রশ্নের কোনো উত্তর তো দেয়ই না, বরং উল্টো অমৃতাকে তার মার জায়গা নিতে বারণ করে। আসলে নীরাজ অমৃতাকে এড়িয়ে যাওয়ার জন্যই এসব কথা বলছিল, কারণ সে চায় না অমৃতা এসব বিষয়ে জড়াক আর খামোখা টেনশন করুক।
নীরাজ এরপর চুপচাপ তার ঘরে গিয়ে বসে থাকে। তখন তাদের মেড মালতি তার জন্য চা নিয়ে আসে। নীরাজ মালতিকে জিজ্ঞেস করে বাসুদা কি চা খেয়েছে। এই কথা শুনে মালতি কি বলবে কিছুই বুঝতে পারে না, কারণ বাসুদা তো আর বেঁচে নেই, যেটা নীরাজ জানে। কিন্তু অভ্যাস স্বরূপ সে তাকে বাসুদার চা খাওয়ার কথা জিজ্ঞেস করে ফেলে। আর এরপরই তার মনে পড়ে বাসুদা তো আর বেঁচে নেই। তাই সে মালতিকে বলে সে চা খাবে না, কারণ বাসুদাকে ছাড়া তার চা খেতে ভালো লাগে না। বাসুদার কথা ভাবতে ভাবতে তার ইনভেস্টরদের দেয়া হুমকি আর শ্রমিকদের কথাও তার মনে পড়ে যায়। তাই সে আবারও চিন্তা করতে থাকে। চিন্তায় চিন্তায় তার মাথা ঘুরিয়ে ওঠে, কারণ সে এখন একেবারেই নিরুপায় হয়ে গেছে। অন্যদিকে মালতি আমৃতাকে জানায় নীরাজ চা খায়নি। এটা শুনে আমৃতা অবাক হয়, কারণ এমন কোনো দিন বাদ যায়নি যে নীরাজ এই সময় চা পান করে না। তাই সে নীরাজের জন্য চা নিয়ে যেতে থাকে। সে সময় ড্রাইভার আলোকি গাড়ির চাবি দিতে আসে। সে তখন আলোকিকে অফিসের ঝামেলার ব্যাপারে জিজ্ঞেস করে। আলোকি জানায় সে তো বেশি কিছু জানে না, তবে নীরাজের সাথে ইনভেস্টরদের কোনো ঝামেলা হয়েছে আর কোম্পানির শ্রমিক এবং কন্ট্রাক্টররা গত 2 মাস ধরে বেতন পাচ্ছে না। এই বলে আলোকি চলে যায়। এরপর আমৃতা নীরাজের জন্য চা নিয়ে তার ঘরে যায়। আর তখনই দেখে সে ফ্যানের সাথে বিছানার চাদর বাঁধছে। আমৃতাকে দেখে নীরাজ হকচকিয়ে যায় আর বলে সে ফ্যান মোছার চেষ্টা করছে। আমৃতা বলে সে বিছানার চাদর দিয়ে ফ্যান মুছছে। এটা সে কখনোই বিশ্বাস করবে না। এরপর সে নীরাজকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। নীরাজ বলে তার আবার কি হবে, কিচ্ছু হয়নি। আমৃতা বলে তাহলে সে কেন এত বছরের অভ্যাস, অর্থাৎ এই বেলায় যে চা খাওয়ার অভ্যাসটা, সেটা খায়নি কেন? আর সে ফ্যানের মধ্যে চাদর বাঁধতে চেয়েছে কেন? সে জানে তার মন ভালো নেই, কিন্তু তাদের ভাই বোনদের তাকে প্রয়োজন আছে। তার ছোট বোন রোজ তার দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে। তাকে চিন্তিত দেখে ভেতরে প্রবেশ করে না। আর চারুকে সে কতদিন হয়েছে কোলে নেয় না। আমৃতা আরো বলে সে বিজনেসের কিচ্ছু বোঝে না বা নীরাজ কিছু বলতেও চায় না। কিন্তু আলোকির থেকে সে জানতে পেরেছে তাদের শ্রমিকরা নাকি বেতন পায় না আর ইনভেস্টররা নাকি তাকে চাপ দিচ্ছে। এসব কেন হচ্ছে? নীরাজ বলে তাদের কাজ একটু আটকে আছে, তাই সমস্যা হয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যেই সব ঝামেলা মিটে যাবে। আমৃতা তখন বলে তাদের মা নেই, কিন্তু বাবা আছে, আর এই মুহূর্তে এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। নীরাজও তখন বলে সে তাদের পাশেই আছে। কিন্তু আমৃতার নীরাজের কথাও ভালো লাগছিল না। তাই সে আদিত্যাকে কল করে সবকিছু খুলে বলে, কারণ সে বুঝতে পারছিল নীরাজ তার থেকে কিছু একটা গোপন করার চেষ্টা করছে। তাই সে তার বাবাকে নিয়ে অনেক চিন্তিত। আদিত্যা বলে নীরাজও তার লাইফ পার্টনারকে হারিয়েছে, তাই তাকে একটু সময় দিতে হবে। দৃশ্য চলে যায় পরের দিন। আদিত্যা চলে আসে নীরাজের প্রেশার চেক করতে। আমৃতা তখন নীরাজকে বলে তার মনে হয় তার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত কাউন্সিলিং এর জন্য। এই কথা শুনেই তো নীরাজ রেগে যায় আর বলে কেন কেন সে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে? সে একদম সুস্থ আছে, তাই তার কোথাও যাওয়ার দরকার নেই। আমৃতা তখন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নীরাজ তাকে বলে সে যেন তার ভাই বোনদের দেখাশোনা করে, তাকে নিয়ে তার চিন্তা করতে হবে না। আমৃতা বলে সে শুধু তার ভাই বোনকে দেখবে, তার বাবাকে দেখবে না। সে তাকেও ভালোবাসে, তাই সে তার খেয়াল রাখবে। আদিত্যের পর নীরাজকে বলে সাইকিয়াট্রিস্ট তার সিনিয়র, সে শুধু তার সাথে কিছু কথা বলবে আর কিছুই না। আমৃতাও একই কথা বলে। নীরাজ তখন আমৃতার জেদের কাছে হার মেনে নেয় আর সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে রাজি হয়। এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন। সে সাইকিয়াট্রিস্ট ডক্টর রোহিণীর সাথে দেখা করে, কিন্তু সে ডক্টর রোহিণীকে বলে সে এখানে এসেছে ঠিকই, কিন্তু সে তার সাথে কথা বলতে চায় না, কারণ তার কাছে এসব সেশন মানে খামোখা সময় নষ্ট। এই বলেই সে চলে যেতে লাগলেও চলে যেতে পারে না, আর সেটা ডক্টর রোহিণীও জানতো। নীরাজ বলে কিছুদিন আগেই আমৃতা তার মাকে হারিয়েছে, আর আজ সে এখানে আমৃতার কথাতেই এসেছে। তাই সে যদি এখন এখান থেকে চলে যায় তাহলে আমৃতা কষ্ট পাবে। ডক্টর রোহিণী তখন নীরাজকে বলে সে হতাশায় ভুগছে, তাই কোনোভাবেই খুশি থাকতে পারছে না, আর আমৃতাও তার জন্য খুশি থাকতে চায়। তাই আমৃতাকে খুশি রাখার জন্যই নীরাজকে সবসময় হাসি খুশি থাকতে হবে, আর নীরাজের নিজেকে খুশি রাখার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে। নীরাজ তখন ডক্টরের কথায় নিজেকে খুশি রাখার চেষ্টা করবে বলেই সিদ্ধান্ত নেয়। ওদিকে বাইরে আমৃতা আর আদিত্যা নীরাজের জন্য অপেক্ষা করছিল। আমৃতা তখন বলে তার আসলে তার বাবার সাথে ভেতরে যাওয়া দরকার ছিল। তখন আদিত্যা বলে তার বাবা যদি বাড়িতে মন খুলে সব বলতেই পারতো তাহলে আর তাদের এখানে আসতে হতো না। ডক্টর রোহিণী অনেক ভালো একজন সাইকিয়াট্রিস্ট, তাই তাকে কোনো চিন্তা করতে হবে না, তার বাবার সেশন ভালোই যাবে। কিছুক্ষণ পরই দেখা যায় নীরাজ তার সেশন শেষ করে বাইরে আসে। আমৃতা তখন তাকে সেশনের ব্যাপারে জিজ্ঞেস করে। নীরাজ জানায় তার সেশন খুব ভালো হয়েছে আর তার কাছে খুব ভালোও লেগেছে। আমৃতা তো বাবার কাছ থেকে এই কথা শুনে ভীষণ খুশি হয়। এরপরই সে বাড়ি ফেরার কথা বলে, কিন্তু নীরাজ বলে না, এখন তারা আর বাড়ি যাবে না। আজ তারা তার মায়ের পছন্দের রেস্টুরেন্টে যাবে সেখানকার খাবার খেতে। যদিও আদিত্যা তাদের সাথে যেতে পারে না, কিন্তু নীরাজ তার ছেলে মেয়েদের নিয়ে ঠিকই রেস্টুরেন্টে যায় সবার সাথে ভালো সময় কাটানোর জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় লয়ার তাকে কল করে আর জানায় কোর্ট তাদের প্রজেক্টের কনস্ট্রাকশন বন্ধ করতে নির্দেশ দিয়েছে।
তারা এখন আর এই প্রজেক্টটা চালু রাখতে পারবে না। এই কথা শুনে তো নীরাজের মাথায় এবার আকাশ ভেঙে পড়ে। এতদিন যাও তার মনের মধ্যে একটু আশা ছিল, কিন্তু এখন তা একেবারেই শেষ হয়ে যায়। সাথে সাথে সে প্রচন্ড চাপ অনুভব করতে থাকে, কিন্তু অমৃতার সামনে সে একেবারেই নর্মাল বিহেভ করে, যাতে করে অমৃতার তাকে নিয়ে চিন্তা না হয়। অমৃতাও তখন আর কিছুই বুঝতে পারে না। দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় আদিত্য অমৃতাকে কল করে আর বলে ডক্টর রোহিণী তাকে কল করেছে আর বলেছে নীরাজ তার সাথে কোঅপারেট করছে না, আর সে শুধু অমৃতাকে বাইরে থেকে ভালো আছে দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সে অনেক বেশি টেনশনে আছে, আর কিছু একটা আছে যেটা তাকে মানসিকভাবে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তাই সে তার কনফিডেন্স লেভেলটাও হারিয়ে ফেলেছে, যেটা তার জন্য অনেক বেশি হার্মফুল। তাই ডক্টর নীরাজকে অনেক বেশি চোখে চোখে রাখতে বলেছে, আর যে করেই হোক আবারও সেশনে নিয়ে যেতে বলেছে, নাহলে সে কখন কি করে বসবে তার কোনো ঠিক নেই। এই কথা শুনেই তো অমৃতা এবার ভীষণ চিন্তায় পড়ে যায়। তাই সে সাথে সাথে নীরাজের ঘরে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে তার বাবাকে কোথাও খুঁজে পায় না। এটা দেখে তার এবার আরো চিন্তা হতে থাকে। সে তো পুরো বাড়িতে তার বাবাকে খুঁজে বেড়ায়, কিন্তু তাকে কোথাও খুঁজে না পেয়ে একেবারে টেনশনে পড়ে যায় যে তার বাবা গেলটা কোথায়, তার সাথে কিছু হয়ে যায়নি তো। কিন্তু এরপরই সে যখন তার ভাই বোনের ঘরে যায়, তখনই সে দেখে নীরাজ চারুকে ঘুম পাড়াচ্ছে। এটা দেখে তো সে এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরই সে তার বাবার পাশে গিয়ে বসে আর তাকে জড়িয়ে ধরে বলে এখন তার মা বেঁচে নেই, কিন্তু বাবা আছে, তাই সে অনেক খুশি, আর সে তাকে তার হিরো ভাবে। তাই সেও যেন তাদের হিরো হয়েই থাকে। অমৃতা নীরাজকে আরো বলে সে কেন সেশন ঠিক করে নিচ্ছে না, অন্তত তাদের ভাই বোনদের জন্যও যেন সে সেশনটা ঠিক করে নেয়। সে ভালো থাকলে তারাও ভালো থাকবে। এবার তার কথায় নীরাজ রাজি হয়ে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। অমৃতা তার ভাই বোনদের স্কুলে পাঠিয়ে দেয় আর তাদের মেয়েটকে বলে নীরাজকে চা দিতে, আর তাকে কলেজে পৌঁছে দেওয়ার কথাও বলতে বলে। মেয়েটি জানায় নীরাজ তো এখনো ঘুম থেকেই ওঠেনি। ব্যাপারটা খুবই অদ্ভুত, কারণ আগে কখনো নীরাজ এত বেলা অবধি ঘুমায়নি। তাই অমৃতা নীরাজের ঘরে চলে যায় কি হয়েছে সেটা দেখার জন্য। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে বর্তমানে দৃশ্য দেখানো হয়। আদিত্য অমৃতাকে কল করে আর জিজ্ঞেস করে সে তার জিনিসপত্রগুলো কোথায় রেখেছে। অমৃতা জানায় সে তার ডেস্কের ড্রয়ারেই রেখেছে সেগুলো। অমৃতার পর বলতে থাকে আদিত্য কেন এখনো এত বছর ধরে তার জীবনটা এভাবেই কাটিয়ে দিচ্ছে, সে তার জীবনটা শেষ করে দিয়েছে। আদিত্য বলে সে আছে বলেই তার জীবনটা এত রঙিন, সে আর নতুন করে কিচ্ছু শুরু করতে চায় না। তখনই অমৃতার অ্যাকাউন্টেন্ট আসে, কারণ আগামীকাল অমৃতার মায়ের বিবাহ বার্ষিকী, আর প্রতি বছর সে তার মা বাসুদার নামে এই দিনে ডোনেশন দেয়। তাই বছরের ডোনেশন নেয়ার জন্য অ্যাকাউন্টেন্ট সেখানে চলে আসে। সেও তখন চেক কেটে দেয়। সে সময় কলে থাকা আদিত্যা অমৃতাকে বলতে থাকে যে তার বাবারও তো বিবাহ বার্ষিকী, তাহলে সে কেন শুধু তার মায়ের নামে ডোনেশন দেয়, সে কি তার বাবাকে ক্ষমা করবে না? অমৃতা বলে সে চেষ্টা করেছে কিন্তু পারেনি, আর পারবেও না। আবার সে তার বাবাকে ঘৃণাও করতে পারবে না। তো অমৃতা কেন তার বাবা নীরাজকে ক্ষমা করতে পারবে না, এটা জানার জন্য আমাদেরকে আবারও অতীতের দৃশ্য দেখানো হয়। অমৃতা সেদিন সকালবেলা নীরাজের ঘরে যায়, আর তখনই সে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এটা দেখেই তো সে সাথে সাথে চিৎকার করে ওঠে, আর আজও সেই কথা মনে পড়লে সে অস্থির হয়ে যায়, তার শ্বাস বন্ধ হয়ে আসে। আসলে তার যখন অতিমাত্রা অ্যাংজাইটি হয়, তখন আদিত্যা তাকে একটা ওষুধ খেতে বলেছিল, কিন্তু সেই ওষুধ শেষ হয়ে গেলে সে আদিত্যাকে কল করে ওষুধের নাম বলতে বলে। আদিত্যা বলে এই ওষুধ সবসময় নেওয়া যায় না, তাই সে অমৃতাকে শান্ত হয়ে বসে লম্বা নিঃশ্বাস নিতে বলে। অমৃতাও তখন তার কথা শোনে আর নিজেকে স্বাভাবিক করে। আদিত্যার তো আমেরিকা যাওয়ার কথা ছিল, কিন্তু সে তার সেই ট্রিপ ক্যান্সেল করে অমৃতার কাছে আসতে চায়, কিন্তু অমৃতা তাকে বারণ করে, কারণ সে এখন ভালো আছে, খামোখা তাকে তার ট্রিপটা ক্যান্সেল করতে হবে না। এরপরে আমাদের সেদিনের দৃশ্য দেখানো হয় যেদিন নীরাজ মারা যায়। নীরাজের ঝুলন্ত লাশ দেখে অমৃতা ছুটে গিয়ে আদিত্যাকে নিয়ে আসে, আর আদিত্য এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। কিছুক্ষণ পর বাড়িতে পুলিশও আসে আর নীরাজের ব্যাপারে জিজ্ঞেস করে। অমৃতা বলে কাল রাতেও তো সবকিছু ঠিক ছিল, কিন্তু সে কেন এই কাজ করেছে সেটা সে জানে না। অমৃতা আরো বলে তার বাবা এতটাও টেনশনে ছিল না, সে তো খুশিই ছিল, অর্থাৎ সেই কাজ করার ডিসিশন আরো আগে নিয়ে ফেলেছিল, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। অমৃতা আদিত্যকে তখন জড়িয়ে ধরে খুব কান্না করে, আর কান্না করতে করতে বলে বাবা কেন এই কাজ করেছে, সে কেন তাদেরকে একা রেখে চলে গেল, সে তো সেশনে যাওয়ার জন্য রাজি ছিল, তাহলে সে কেন এই কাজ করলো। তখন পুলিশ নীরাজের আত্মহননের সেই নোটটা পায়, যেখানে সে ব্যাংক অফিসারের উদ্দেশ্যে বলেছে তার চেকগুলো অ্যাপ্রুভ না হওয়াতে কাজ বন্ধ হয়ে গেছে, আর তার শ্রমিক কন্ট্রাক্টররা বেতনও পায়নি। তাই জীবনের এই প্রান্তে এসে সে আজ সব হারিয়ে ফেলেছে। সে ব্যাংক অফিসারকে অনুরোধ করে
যে তার ভুলের মাসুল যেন তার ছেলে মেয়েকে গুনতে না হয়। তার ছেলে এখনো অনেক ছোট, সে বিজনেসের কিছুই বোঝে না, তাই সে অনুরোধ করে তার অনুপস্থিতিতে তার বাচ্চাদের যেন বিজনেসের সাথে না জড়ানো হয়। এই চিঠি পড়ে অমৃতা আরো ভেঙে পড়ে। তার আত্মীয় স্বজন সবাই তো খবর পেয়ে ছুটে আসে, আর তারা নীরাজের এই কাজে হতবাক হয়ে যায়। অমৃতা আদিত্যকে বলে কিছুদিন আগেই তারা মা হারিয়েছে, আর এখন যদি তার ভাই অভিনব এবং বোন প্রীতি জানতে পারে যে তার বাবা ভিতুর মতো দায়িত্ব পালন না করে চলে গেছে, তখন তারা কি ভাববে। তাই সে তাদেরকে জানতে দিবে না তাদের বাবা মারা গেছে। যে জন্য আদিত্য প্রীতিদেরকে আনতে স্কুলে যায়, আর বাচ্চা দুটো তাকে হাজারো প্রশ্ন করে যে কেন তাদের ড্রাইভার আলোকি আসেনি তাদের নিতে। আদিত্য কোনো রকম বাহানা বানিয়ে তাদেরকে তার বাড়িতে নিয়ে যায়। অভিনব আদিত্যকে এখানে নিয়ে আসার কথা জিজ্ঞেস করলে আদিত্যা অমৃতার সাথে তাকে কথা বলিয়ে দেয়। অমৃতা তাদেরকে মিথ্যা বলে যে তাদের বাবা কিছুদিনের জন্য দিল্লি গেছে, আর সেও দিল্লি যাচ্ছে বাবার কাছে, তাই তারা দুজন কিছুদিন আদিত্যার বাড়িতেই থাকবে। এই বলেই সে তার ভাই বোনদেরকে সামাল দেয়। এরপর তার চাচি হাসপাতাল থেকে লাশ আনার কথা বললে অমৃতা বলে এখানে লাশ আনা হবে না, লাশ সোজা শ্মশানে যাবে, কারণ আদিত্যর বাড়িও একই পাড়ায়, তাই প্রীতিরা বাবার মৃত্যুর খবর টের পেয়ে যাবে লাশ যদি এখানে আনা হয় তো। তখন তার চাচি বলে তাহলে অন্তিম সংস্কার যে ছেলেকে করতে হবে সেটা? অমৃতা বলে সেই করবে অন্তিম সংস্কার তার বাবার সন্তান হয়ে। পরদিন তারা শ্মশানে চলে যায়। তখন পুরোহিত অমৃতাকে নীরাজের লাশে আগুন দিতে দিচ্ছিল না, কারণ সে মেয়ে। অমৃতা বলে সে মেয়ে দেখেই কি আজ এই দিন দেখতে হচ্ছে। তার বাবা আত্মহননের নোটে অভিনব ছোট, সে বিজনেস বুঝে না এটা বলে গেছে, তাই তার সাথে সে কথা বলেনি। কিন্তু সেও তো তার সন্তান আর প্রাপ্তবয়স্ক, তাহলে শুধুমাত্র মেয়ে হওয়ার কারণেই তাকে সে অবহেলা করেছে। সে তো এখন সেটা ভালো করেই বুঝতে পারছে। তার বাবা তার সাথে একটু কিছু শেয়ার করেনি। সে যদি সম্পত্তির ভাগ পায় তাহলে দায়িত্বের কেন পাবে না? এই বলে সে তার বাবার অন্তিম সংস্কার করে। এদিকে অভিনবদের স্কুলে যাওয়ার আগে খাবার খেতে দিলে তারা সেটা খেতে চায় না। তারা স্যান্ডউইচ আর ওটস খাওয়ার বায়না করে, কারণ তারা রোজ যেসব খেয়ে স্কুলে যায় সেসবই খাবে। এসব দেখে তখন আদিত্যা তাদেরকে খাবার বানিয়ে দিতে যায়। তখন তার মা নিজে তাদের জন্য খাবার বানিয়ে দেয়, কিন্তু আদিত্যার বোনদের কাছে এসব মোটেও ভালো লাগে না, কারণ অভিনবরা ধনী পরিবারের সন্তান, তারা তো এই খাবার রোজ খেতে যাবে। আর আদিত্য অমৃতার বিয়ের পর যদি তারা এই বাড়িতে থাকে, তখন তাদের মা বলে অমৃতাদের চাচা চাচি মাসি পিসি কত আত্মীয় স্বজন আছে, তারাই বাচ্চাদের দায়িত্ব নিবে, বাচ্চারা এখানে কেন থাকবে। এদিকে অমৃতার আত্মীয়রা বাচ্চাদেরকে রাখার বিষয় নিয়ে ডিসকাস করছিল। অমৃতার পিসি বাচ্চাদেরকে চাচা চাচির কাছে রাখতে চায়, কিন্তু রিঙ্কু বলে তারা কেন রাখবে, সে কেন তাদেরকে বিদেশে নিয়ে যাচ্ছে না। অমৃতার পিসি বলে বিদেশ নিতে অনেক সময়ের ব্যাপার, আর সেখানকার পড়াশোনাও অন্যরকম, যেটা বাচ্চারা পারবে না। বাচ্চাদের রাখা নিয়েও মতবিরোধ দেখা যায় এখানে, কেউ তাদেরকে রাখতে চাইছিল না। তখনই অমৃতা সেখানে আসে আর বাচ্চাদের স্কুলের প্রিন্সিপালকে কল করে বাচ্চাদেরকে তার বাবার মৃত্যুর কথা জানাতে বারণ করে, নাহলে তারা অনেক ভেঙে পড়বে। রিঙ্কু এরপর অমৃতাকে বলে সে কয়দিন এই কথা গোপন রাখতে পারবে। খবরের কাগজে নিউজ ছাপিয়েছে যে ঋণের মধ্যে ডুবে তার বাবা আত্মহনন করেছে, তাহলে কি বাচ্চাদের থেকে এই কথা লুকানো যাবে? এই কথা এবার অমৃতাকে ভাবায়। সে বুঝতে পারে না সে কি করবে। ওদিকে দেখা যায় আদিত্য প্রীতি আর অভিনবকে স্কুলে পৌঁছে দিয়ে তার নিজের চেম্বারে চলে যায়, যে জন্য সকাল থেকে তার কিছু খাওয়াও হয়নি। তাই তার বড় বোন তার জন্য খাবার নিয়ে আসে আর তাকে খাবারগুলো খেয়ে নিতে বলে। তাছাড়াও সে অমৃতা আর তার ভাই বোনদের নিয়ে আদিত্যর সাথে কথা বলে, কারণ আদিত্য আর কতদিন এভাবে অমৃতার পরিবারকে দেখে রাখবে। তখনই দেখা যায় অমৃতা সেখানে ছুটে আসে আর জানায় স্কুল থেকে কল এসেছিল, অভিনবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে তো আদিত্যও অবাক হয়ে যায়। তারা দুজন তখন দ্রুত স্কুলে ছুটে যায় বাচ্চাটা কোথায় গেল এইটা দেখার জন্য। অভিনবের বন্ধুদের জিজ্ঞেস করে তারা জানতে পারে অভিনবের স্কুলে আসার পর তার এক সহপাঠীর সাথে তার ঝগড়া হয়ে যায়। তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অমৃতা আর আদিত্য তখন সম্পূর্ণ স্কুল তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু অভিনবকে কোথাও খুঁজে পায় না। আদিত্য এরপর পুলিশে কমপ্লেন করতে বলে, কিন্তু অমৃতা পুলিশের ঝামেলায় জড়াতে চাচ্ছিল না। তখন আদিত্য তাকে কনভিন্স করলে সে রাজি হয়ে যায়। এছাড়া আর কোনো উপায় যে ছিল না। এর মধ্যে স্কুল ছুটি হয়ে গেলে আদিত্য অমৃতাকে প্রীতির ক্লাসে পাঠিয়ে দেয় আর সে চলে যায় থানার উদ্দেশ্যে। অমৃতা প্রীতির ক্লাসে গিয়ে দেখে প্রীতির ব্যাগ থাকলেও সে ক্লাসে নেই। এটা দেখে তো সে আবারও টেনশনে পড়ে যায়, অনেক খোঁজাখুঁজি করতে থাকে তাকে। এরপরে সে প্রীতিকে ওয়াশরুমে খুঁজে পায়, কিন্তু প্রীতি তো ওয়াশরুম থেকে বাইরেই বের হচ্ছিল না আর অনেক কান্না করছিল। অমৃতা তখন অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর প্রীতিকে বকা দিয়ে চলে যেতে নেয়। প্রীতি তখন বাইরে বের হয়ে আসে। অমৃতা তো তাকে দেখেই একটা চড় দেয়, কারণ একেই সে এতটা টেনশনে আছে, তার উপর প্রীতি এই কাজ করেছে। তখন প্রীতি কান্না করতে করতে বলে তারা জেনে গেছে তাদের বাবা আর বেঁচে নেই। এই কথা শুনেই তো
অমৃতা থ হয়ে দাঁড়িয়ে থাকে। আসলে তারা দুজন যখন স্কুলে আসে তখনই অভিনবের বন্ধুরা তাকে তার বাবার মৃত্যুর খবর দিয়ে দেয় আর তার বাবাকে কাওয়ার্ড বলে খেপাতে থাকে। এসব শুনে অভিনব প্রচন্ড রেগে গিয়েছিল আর এই কারণেই সে ওই ছেলেটার সাথে অনেক মারামারি করে। এরপর থেকেই সে গায়েব হয়ে গেছে। এবার তো অমৃতার প্রীতি মিলে অভিনবকে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে তাকে শ্মশানে খুঁজে পায়। অভিনব তো তার বাবার উপর অনেক রেগেছিল, কারণ সে তাকে কথা দিয়েছিল সে কখনো তাদেরকে ছেড়ে যাবে না, কিন্তু সে তাদের একা রেখে চলে গেছে। সে একজন ভীতু। অমৃতা তখন তাকে শান্ত করে বলে সে আছে তার সাথে, তার কিচ্ছু হবে না, সে যেন কোনো চিন্তা না করে। কিন্তু অভিনব বলে অমৃতাও তাদের ছেড়ে চলে যাবে। ছোট্ট প্রীতি তখন বলে তারা দুজন তাকে ছেড়ে চলে যাবে। অমৃতা বলে না, সে তাদের ছেড়ে কখনো কোথাও যাবে না, সে তাদের সাথেই থাকবে, তারা একে অপরের শক্তি হয়ে থাকবে। এই বলেই সে তার ভাই বোনকে না ছেড়ে যাওয়ার কথা দেয়। এতে তো বাচ্চাগুলোও অনেক স্বস্তি পায়। তখনই আদিত্যা সেখানে আসে আর জানায় তার চাচাকে পুলিশ গ্রেফতার করতে এসেছে। অমৃতারা বাড়ি গিয়ে দেখে তার চাচা নবীনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এটা দেখে তারা খুবই অবাক হয় আর এর কারণ জানতে চায়। তখন তাদেরকে থানায় যোগাযোগ করতে বলা হয়। তাই অমৃতা এবং আদিত্যা সোজা চলে যায় থানায়। তখন এসআই অমৃতাকে তার গার্ডিয়ান নিয়ে আসতে বলে। আদিত্যা সেখানে এলে সে আদিত্যাকে বলতে যায়। তখন তো অমৃতা রেগে যায়, কারণ ফ্যামিলি মেম্বার হওয়ার পরও তাকে কিচ্ছু বলা হচ্ছে না, কারণ সে একটা মেয়ে বলে। এরপর পুলিশ তাদেরকে নবীনকে গ্রেফতার করার কারণ ব্যাখ্যা করে। এদিকে একজন অফিসার নবীনের থেকে কাগজে সাইন নিতে লাগে। সেই সময়ই অমৃতা এসে বাধা দেয়, কারণ তার ফ্রেন্ড লয়ার নিয়ে আসছে। অমৃতার আঙ্কেলরা সেখানে এসে নবীনকে গ্রেফতার করার কারণ জিজ্ঞেস করে। তখন আদিত্যা জানায় অমৃতার বাবার অফিস থেকে টিএএ ট্রেডার্সদের 5 লক্ষ টাকার একটা চেক দেয়া হয়, যেটা বাউন্সড হয়ে যায়, তাই তারা এফআইআর করেছে। অমৃতার আঙ্কেল বলে নীরাজের চেক বাউন্স হয়েছে তো নবীনকে কেন গ্রেফতার করা হয়েছে? তখন আদিত্যা জানায় নীরাজের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর ছিল নবীন, এই জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। নবীন তখন বলে নীরাজ শুধু তাকে নাম থাকার জন্যই বোর্ড অফ ডিরেক্টর করেছিল, কিন্তু এই কোম্পানির সাথে তার কোনো লেনাদেনা নেই। তখনই শ্রেয়া তার বাবাকে নিয়ে চলে আসে, যে একজন লয়ার। সে অ্যারেস্ট ওয়ারেন্ট পড়ে বুঝতে পারে নবীনকে অ্যারেস্ট করাটা লিগাল, আর কোর্ট যেহেতু সেদিন বন্ধ হয়ে যাবে তাই তাদেরকে যা করার আজই করতে হবে, আর না হয় নবীনকে 3 দিন জেলে থাকতে হবে। নবীন তখন বলে তার জেলে থাকার কথা একবার বাইরে গেলে তার অনেক সম্মানহানি হবে, তখন তার বিজনেসের কি হবে? এটা শুনে আদিত্যা বলে তারা যদি টিএএ ট্রেডার্সকে নতুন একটা চেক দেয় তাহলে কি তারা এফআইআর তুলে নিবে? লয়ার বলে তারা একটা চেষ্টা করতে পারে, তবে সে শিওর না তারা এটা তুলে নিবে কিনা, আর তাদেরকে যা করার একটু তাড়াতাড়ি করতে হবে। এই কথা শুনে অমৃত এবং আদিত্যা তাড়াতাড়ি করে নতুন চেকের জন্য বেরিয়ে পড়ে। তারা নীরাজের অফিসে চলে যায় আর তখন জানতে পারে তাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, এমনকি তাদের সম্পত্তিগুলো। তাই তারা এখন সেসব কিছুই ব্যবহার করতে পারবে না। তাছাড়া তাদের উপর 48,000 টাকার লোন আছে আর ইনভেস্টার্সরাও কেস করে দিয়েছে। তাই নীরাজের অ্যাকাউন্টেন্ট বলে এই মুহূর্তে তো পরিবারের কাউকেই এগিয়ে আসতে হবে। অমৃতার আঙ্কেল তখন বলে সে ছোট ট্রান্সপোর্টের বিজনেস করে, তার পরিবার অনেক বড়, সে 10 থেকে 20,000 টাকা হলে দিতে পারত, কিন্তু এত বড় অ্যামাউন্ট সে কিভাবে দিবে? তার পক্ষে তো এটা দেওয়া সম্ভব না। তখন তার পিসো বলে আর সে বিদেশ থাকে ঠিকই, কিন্তু তার কাছেও এত টাকা নেই। অর্থাৎ বিপদের সময়ে কেউই অমৃতাকে সাহায্য করছে না। সবাই মিলে যদি টুকটাক দিত তাহলে কিন্তু ঠিকই টাকার জোগাড় হয়ে যেত, কিন্তু কেউই এই টাকা দিতে চায় না। সবাই হাত গুটিয়ে পেছনে সরে যেতে চায়। এই সব কিছু দেখে শুনে অমৃতা অনেক চিন্তায় পড়ে যায় আর আদিত্যাকে বলে তার বাবা তাকে একবারও কিছু বলেনি যে তার উপর দিয়ে এত কিছু বয়ে যাচ্ছে, এত টাকার লোন, এত কেস। সে কেন তাকে কিছু জানায়নি? তাহলে তো তাকে আর এই দিন দেখতে হতো না। আর এখন তাকে নবীনকে ছাড়ানোর জন্য 5 লক্ষ টাকা জোগাড় করতে হবে, কিন্তু এত টাকা সে কোথা থেকে পাবে? তখনই আদিত্যা বলে তার কাছে কিছু টাকা আছে, কিন্তু অমৃতা তা নিতে চায় না। তখন আদিত্যা তাকে কোনোভাবে কনভিন্স করে আর বলে 2 লক্ষ দিয়ে তার অন্তত কেসটা উইথড্র করতে পারবে, বাকিটা পরের সপ্তাহে দেখা যাবে। তার কথা অমৃতা মেনে নেয়, কারণ এছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। এরপরই তারা টাকা নিয়ে টিএএ ট্রেডার্সকে দেয়, তারাও কেস তুলে নেয় আর নবীনও এরপর বাড়ি ফিরে আসে। অমৃতার আঙ্কেল এরপর বলতে থাকে আজ অমৃতা ছিল বলে সে ছাড়া পেয়েছে, কিন্তু এই কোম্পানির মামলায় হতে পারে নবীনের উপর আরো অনেক কেস হবে,
যে কথা শুনে নবীনের স্ত্রী রিঙ্কু বলে ঋণ নিয়েছে নিরাজ, কিন্তু ভুগতে হচ্ছে তাদের সবাইকে। এই কথা আবার অমৃতা শুনে ফেলে। তাই সে আদিত্যাকে নিয়ে তার মার ঘরে যায়। সে আদিত্যাকে তার মায়ের বিয়ের গহনা দিতে চায় তার টাকার বদলে, আর বাকি টাকা কিছুদিন পর সে পরিশোধ করবে বলে জানায়। কিন্তু আদিত্যা তো সেসব কোনোভাবেই নিতে চায় না, কারণ সে অমৃতার বিপদে তার পাশে থাকতে চায়। তবে অমৃতা তার পাশে থাকার এই প্রতিদান দিতে চায়, তার অনুভূতির এই দাম দিচ্ছে সে। অমৃতা বলে সে তার মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা দিয়েছে। আদিত্যা বলতে থাকে তার মায়ের অ্যাকাউন্টে এগুলো তারই টাকা, তাই সে খরচ করতে পারবে, সমস্যা নেই। কিন্তু অমৃতা এরপরও তাকে গয়না দিতে চায়, আর অমৃতার জিদের কাছে তাকে শেষমেশ হার মানতে হয়, আর তার কাছ থেকে সেগুলো নিতেই হয়। এরপর আদিত্য ওই গয়নাগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। তখন তার মা এগুলো দেখে। তার মা বানুদেবী তখন তাকে বলে সে কেন গয়না নিয়ে বসে আছে। আদিত্যা বানুদেবীকে তখন সবকিছু খুলে বলে। বানুদেবী বলে যাদের মধ্যে সেলফ রেসপেক্ট বেশি তারা ছোট ছোট সাহায্যকেও দয়া মনে করে, আর অমৃতারও সেলফ রেসপেক্ট অনেক বেশি, তাই সেও তাদের ছোট ছোট সাহায্যকে বড় মনে করেই এইসব করছে। আদিত্যা তখন বলে এজন্যই তো সে অমৃতাকে এতটা পছন্দ করে, কারণ সে একেবারেই অন্যরকম। বানুদেবী তখন ঘরে চলে যেতে লাগলে আদিত্যা তাকে জিজ্ঞেস করে সে কি তাকে কিছু বলতে চায়। বলতে চাইলে বলতে পারে। তখন বানুদেবী বলে অমৃতা সবকিছু একা হাতে সামলাচ্ছে, মেয়েদের অগ্রগতি হয়েছে মানলাম, কিন্তু এটা কখনো মেনে নেওয়া যায় না যে পুরুষ মেয়েদের কথা শুনবে। তাই সে এখন ভয় পাচ্ছে যে যদি সবাই আদিত্যাকে অমৃতার হ্যাঁতে হ্যাঁ মেলানোর জন্য হাসাহাসি করে। আদিত্য কথা শুনে বলে এতে তার কিছুই যায় আসে না, কারণ সে এসবকে মোটেও পাত্তা দেয় না। এই বলেই সে ঘরে চলে যায়। এদিকে অমৃতা মনে মনে শপথ করে যে সে সব কিছু সামলে নিবে, তার যত কষ্টই হোক না কেন। সে কোনোভাবেই চুপ করে বসে থাকবে না, এর শেষ সে দেখেই ছাড়বে। দৃশ্য চলে যায় পরের দিন। অমৃতা তখন নবীনকে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়ে দিতে বলে, যার মাধ্যমে সে আর কোনো ঝামেলায় পড়বে না। সে চায় না তার বাবার জন্য তার চাচাকে সব ঝামেলা পোহাতে হোক, আর এখন থেকে কোম্পানির সমস্ত রেসপন্সিবিলিটি অমৃতা নিজে নিয়ে নিবে, যাতে করে যত যাই হয়ে যাক না কেন সব ঝড় যেন তার উপর দিয়ে যায়। সে সব সামলানোর সেই শক্তি রাখে। কিন্তু তার চাচা অমৃতাকে একা ছাড়তে চায় না। তখন অমৃতা বলে তার উপর তার সন্তান এবং পরিবার নির্ভরশীল, তাই তাকে এই সময়টা তার পরিবারকে নিয়েই ভাবতে হবে, তাকে নিয়ে না ভাবলেও চলবে। তাই সে যেন তার কথা মতোই সবকিছু করে। নাভিনের কাছে তো তখন আর কোনো উপায় ছিল না, তাই সে বাধ্য হয়েই রিজাইন পেপারে সই করে দেয়। আর এর মাধ্যমেই সবকিছু এখন অমৃতার কাছে চলে আসে। এখন থেকে অমৃতাই এককভাবে সবকিছু হ্যান্ডেল করবে। তাই সে এবার তাদের অ্যাকাউন্টেন্ট ভার্মাকে ডাকে আর তাদের লোন ফাইলটা দিতে বলে। ভার্মা বলে সে একজন মেয়ে হয়ে কি করে পারবে এসব কি আদৌ সম্ভব। অমৃতা তখন বলে সে একজন মেয়ে হয়েছে বলে কি বিজনেস করতে পারবে না। এই বলেই সে ভার্মাকে তাদের সব ইনভেস্টরদের ডাকতে বলে। সে সবাইকে দেখিয়ে দিতে চায় যে মেয়ে হয়েও সে সব কিছু পারে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় ইনভেস্টররা চলে আসে আর মার্কানো আসে। সে এসে অমৃতাকে বলে এই বিজনেস কি সে চালাবে, তাদের লোন বাকি আছে, ব্যাংক 20 লক্ষ আর তারা ইনভেস্টররা 28 লক্ষ টাকা পায়। সে এত টাকা কি করে দিবে, তাছাড়া তাদের প্রজেক্টও তো বন্ধ। অমৃতা তখন তাদের কাছে সময় চায় আর বলে সে বিজনেস করবে। মার্কান বলতে থাকে তাদের পুরো প্রপার্টি বিক্রি করলে 25 লক্ষ টাকা হবে, সেটাও অর্ধেক, তাহলে বাকি টাকা কে দিবে। আর সে চায় তারা তাকে আরো ভরসা করুক। সেটা কিভাবে করবে, এত টাকা সে পাবে কোথায়। অমৃতা তখন বলে তারাই তো বলছে তার প্রপার্টি বিক্রি করে সে 25 লক্ষ টাকা পাবে, যেটা তাদের মোট টাকাও না। তাই কোম্পানি বন্ধ হয়ে যাওয়া থেকে তাদেরকে কোম্পানিটা চালু রাখতে হবে, আর কোম্পানি চালু থাকলেই সে টাকারও জোগান করতে পারবে। আর সে তাদেরকে কথা দিচ্ছে যে সে তাদের সমস্ত লোন পরিশোধ করে দিবে। মার্কান এসব শুনে বলে সে কি বিজনেসের কিছু জানে বা বোঝে, তাদের প্রজেক্টের ব্যাপারে বা এরিয়া ম্যানেজমেন্টের ব্যাপারে সে কি জানে। আর এসব তো দূরের কথা, সে তার অ্যাকাউন্টেন্টের বেতন কত সেটা কি জানে। সে তাদের প্রজেক্ট রিপোর্ট রেডি করতে পারবে। অমৃতা বলে সে বিজনেস বোঝে না ঠিকই, কিন্তু শিখে যাবে, আর সে 1 সপ্তাহের মধ্যেই তাদেরকে প্রজেক্ট রিপোর্ট দেখাবে। আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। মার্কান অমৃতার এই কনফিডেন্স দেখে বেশ ইমপ্রেসড হয়, তাই সে তাকে 1 সপ্তাহের সময় দিয়ে চলে যায়। আর এই দৃশ্যের মাধ্যমেই এই গল্পের প্রথম পার্ট শেষ হয়।
আর এর পরবর্তী পার্টেই আমরা জানতে পারবো অমৃতা কিভাবে স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিয়াল অফ দ্য ইয়ার পুরস্কার পায়। আর তার এই জার্নির গল্প জানতে হলে আমাদেরকে দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করতে হবে। আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।